তো বন্ধুরা, আজকে আমরা শিখে নেব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন মানে তোমরা জানো যে রূপান্তর। সেন্টেন্স মানে বাক্য, তাহলে বাক্যের রূপান্তর অর্থাৎ একটি বাক্যের অর্থটাকে সঠিক রেখে বাক্যে নানাভাবে চেঞ্জ করা যেতে পারে, সেটাকেই কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। ধরো, আমি একটি বললাম যে আমি ভালো ছেলে, আমি ভালো ছেলে, তাহলে আমি যদি বলি আমি খারাপ ছেলে নয়, তার মানে কি হলো? আমি ভালো ছেলে। তাহলে এই রকম ভাবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হয়ে থাকে। এবারে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কিন্তু নানাভাবে হয়। কখনো হয় অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ হ্যাঁবাচক থেকে নাবাচক বা নাবাচক থেকে হ্যাঁবাচক। আর ভাইস ভার্সা মানে কি? ভাইস ভার্সা মানে উল্টা, মানে বিপরীতটা। আমি বলেছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, সেটা নেগেটিভ টু অ্যাফার্মেটিভও হতে পারে। ভাইস ভার্সা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড। এরপর দেখো, দ্বিতীয় কিভাবে হতে পারে? অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ ভাইস ভার্সা, অর্থাৎ বিবৃতিমূলক বাক্য থেকে সেটা প্রশ্নমূলক বাক্যেও হতে পারে। আবার অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি এবং ভাইস ভার্সা, অর্থাৎ বিবৃতিমূলক বাক্য থেকে সেটা আবার বিস্ময়সূচক বাক্যেও হতে পারে, ডিগ্রি চেঞ্জেও হতে পারে। ডিগ্রি চেঞ্জে আমি পূর্ববর্তী দুটো ক্লাসে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো তো আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারো। তারপরে কি হতে পারে? সিম্পল টু কমপ্লেক্স ভাইস ভার্সা, আবার সিম্পল টু কম্পাউন্ড ভাইস ভার্সা, কমপ্লেক্স টু কম্পাউন্ড ভাইস ভার্সা, এই সমস্ত ভাবে হতে পারে। আবার কি হতে পারে? ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ একটি বাক্যের মধ্যে পার্টস অফ স্পিচের পরিবর্তন করেও কিন্তু ট্রান্সফরমেশন করা যেতে পারে। আজকে আমরা শিখবো কি? অর্থাৎ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এটা আমরা শিখবো। অর্থাৎ হ্যাঁবাচক থেকে নাবাচক কিভাবে কি করা যায়, কতগুলো কি রুলস রয়েছে, সেটা আজকে আমরা শিখবো। তো চলো দেরি না করে আজকে আমাদের ক্লাস শুরু করি। তো বন্ধুরা, কোনো বাক্যে যদি তোমরা অনলি দেখতে পাও, অনলি, ONLY, অনলি, অনলি মানে কেবলমাত্র, এটা যদি দেখতে পাও, সেটা যদি কোনো পার্সনকে ইন্ডিকেট করে, অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি ইন্ডিকেট করে, তাহলে কি হবে? অনলির জায়গায় নান বাট হবে। কি হবে বন্ধুরা? নান বাট। দেখো, আমি একটা উদাহরণ দেব। আবার যখন কোনো অবজেক্টকে বা বস্তুকে ইন্ডিকেট করে, তখন কি হবে বন্ধুরা? নাথিং বাট। এরপরে দেখো, কোনো সংখ্যাকে যদি বা নাম্বারকে যদি কোনো এই অনলিটা ইন্ডিকেট করে, তাহলে কি হবে? নট মোর দ্যান বা নট লেস দ্যান। দেখো, আমি একটা এক্সাম্পল দিই, তাহলেই তোমাদের ক্লিয়ার হবে। ধরো, একটা লেখা আছে যে অনলি দ্য প্যাট্রিয়ট লাভস হিজ মাদারল্যান্ড। কেবলমাত্র যারা দেশপ্রেমিক ছিল তারাই কিন্তু তার মাতৃভূমিকে ভালোবেসেছিল, একটা সেন্টেন্স। তাহলে দেখো, অনলি, অনলিটা লেখা আছে, কিন্তু অনলির মধ্যে কি বলেছি? যদি পার্সন থাকে তাহলে নান বাট হবে, যদি অবজেক্ট হয় তাহলে নাথিং বাট হবে, নাম্বার হলে নট মোর দেন হবে। তাহলে দেখো, প্যাট্রিয়ট, প্যাট্রিয়ট মানে কি? দেশপ্রেমিক। দেশপ্রেমিক বলতে সেটা পার্সন হতে পারে, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। তাহলে এক্ষেত্রে কি হবে? নান বাট হবে। দেখো, আমি অনলির জায়গায় শুধুমাত্র কি লিখবো? নান বাট। তাহলে নান বাট দ্য প্যাট্রিয়ট লাভস হিজ মাদারল্যান্ড। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখবে, অনলি যখন সেন্টেন্সে থাকবে কিন্তু সেটা কোনো পার্সনকে ইন্ডিকেট করবে, সেক্ষেত্রে কি হবে? নান বাট হবে। দেখো, একটা গেল। দ্বিতীয়ত, যদি কোনো অবজেক্টের নাম লেখা থাকে, ধরো একটা দেওয়া আছে সেন্টেন্স, হি লাইকস, হি লাইকস অনলি বিরিয়ানি, যে সে কেবলমাত্র বিরিয়ানি পছন্দ করে। তাহলে বিরিয়ানিটা বন্ধু কি? বিরিয়ানি কি কোনো বস্তুর নাম?
না পার্সনের নাম, না কোনো সংখ্যার নাম? নিশ্চয়ই এটা একটা বস্তুর নাম। বস্তু, অবজেক্ট। তাহলে অবজেক্ট হলে কি হবে বলেছি? নাথিং বাট। তাহলে এক্ষেত্রে ট্রান্সফরমেশন করতে হলে বা নেগেটিভ করতে হলে কি করতে হবে? হি লাইকস নাথিং বাট বিরিয়ানি। দেখো পার্সন হলে কি বললাম? নান বাট। আর অবজেক্ট হলে বা বস্তু হলে কি? নাথিং বাট। তাই হয়েছে, দেখো বিরিয়ানি হচ্ছে একটা অবজেক্ট, তাই নাথিং বাট করেছি। এরপরে আবার অনলি যদি থাকে এবং সেখানে কি দেওয়া থাকে? শুধু নাম্বার ইন্ডিকেট করা থাকে। যদি আমি একটা উদাহরণ দিই যে রিজু ইজ অনলি 10 ইয়ার্স ওল্ড। 10 ইয়ার্স ওল্ড। দেখো অনলি দেওয়া আছে, তাহলে এখানে কি হবে? নান বাট হবে? নাথিং বাট হবে না, কিন্তু 10 দেওয়া আছে। কাকে ইন্ডিকেট করছে? 10। যে রিজু কেবলমাত্র 10 বছর বয়সী। তাহলে রিজুকে ইন্ডিকেট করেনি, কিন্তু এখানে বলছে যে রিজুর বয়সটা কত? 10। তাহলে একটা সংখ্যাকে নির্দেশ করছে। তাহলে অনলি যখন কোনো সংখ্যাকে নির্দেশ করবে বা নাম্বারকে নির্দেশ করবে তখন কি হবে? নট মোর দ্যান বা নট লেস দ্যান। তাহলে আমরা যে কোনো একটা বসাতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা করলাম যে রিজু ইজ অনলি জায়গায় নট মোর দ্যান 10 ইয়ার্স ওল্ড। আবার এখানে কি করতে পারতাম আমরা? নট লেস দ্যান। তাহলে নট লেস দ্যান 10 ইয়ার্স ওল্ড করতে পারতাম। তাহলে এখানে বুঝে নাও যে অনলি যে সেন্টেন্সে থাকবে যদি পার্সনকে ইন্ডিকেট করে তাহলে হলো নান বাট। যদি কোনো অবজেক্টকে বা বস্তুকে নির্দেশ করে তাহলে হবে নাথিং বাট। আর যদি কোনো সংখ্যাকে নির্দেশ করে তাহলে হবে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। এরপরে আমরা শিখবো কি? যে কোনো সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, তাই না? অলওয়েজ মানে কি আমরা জানি? অলওয়েজ মানে হচ্ছে সর্বদা। অলওয়েজ, অলওয়েজ থাকে, তাহলে কি করতে হবে? অলওয়েজ থাকলে অলওয়েজ এর জায়গায় নেভার পুট করতে হবে। নেভার দিতে হবে। আর কি করতে হবে? সেই সেন্টেন্সের ভার্ব বা অ্যাডজেক্টিভের অপোজিট করতে হবে। একটা উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হবে। দেখো আমি একটা উদাহরণ লিখলাম যে হি অলওয়েজ রেসপেক্ট হিজ এল্ডার। সে সর্বদা তার বড়দেরকে কি করে? শ্রদ্ধা করে। তাহলে দেখো এখানে অলওয়েজ দেওয়া রয়েছে, তাহলে আমরা কি বলেছি নিয়ম? যে নেভার অলওয়েজ এর জায়গায় পুট করতে হবে এবং ভার্ব যদি থাকে ভার্ব, আর যদি অ্যাডজেক্টিভ থাকে অ্যাডজেক্টিভের অপোজিট করতে হবে। তাহলে দেখো ভার্ব তো প্রত্যেক সেন্টেন্সেই থাকবে, আর অ্যাডজেক্টিভ থাকলে তার অপোজিটটা করবে। কিন্তু যে ক্ষেত্রে ভার্ব অ্যাডজেক্টিভ থাকবে না সেখানে তোমরা কি ভার্বের অপোজিট করবে। তাহলে দেখো এখানে আমি হি লিখলাম, অলওয়েজ এর জায়গায় কি লিখবো? নেভার। তাহলে হি নেভার। রেসপেক্ট মানে শ্রদ্ধা করা। শ্রদ্ধা করা দেখো এখানে ভার্ব, এর বিপরীত কি? অশ্রদ্ধা করা। তাহলে ডিসরেসপেক্টস, ডিসরেসপেক্টস হিজ এল্ডার। তাহলে দেখো মানে কিন্তু একই রয়েছে। সে সর্বদা তার বড়দেরকে কি করে? শ্রদ্ধা করে। আর আমি এখানে কি বলছি? যে সে কখনোই তার বড়দেরকে অশ্রদ্ধা করে না। তার মানে কি? সর্বদা সে শ্রদ্ধা করে। তাহলে এই ছিল দেখো অলওয়েজ এর ব্যবহার। এরপরে যদি থাকে কোনো জায়গায় কোনো সেন্টেন্সে অ্যাফার্মেটিভে যদি মাস্ট থাকে, কি থাকে? মাস্ট, MUST, মাস্ট। মাস্ট যদি থাকে কি করতে হবে? ক্যান নট বাট, ক্যান নট বাট বা ক্যান নট হেল্প। এবার দেখো ক্যান নট হেল্প কেন আমরা লিখি না? ক্যান নট বাট আর ক্যান নট হেল্প এর মধ্যে কিন্তু বন্ধুরা একটু পার্থক্য রয়েছে। তোমরা হয়তো পরে হয়তো পড়বে যে যখন ক্যান নট বাট বসে তারপরে কিন্তু মেন ভার্ব বসে, আর ক্যান নট হেল্প বসলে মেন ভার্বের সাথে আইএনজি বসে। একটা উদাহরণ আমি দিচ্ছি তাহলে ক্লিয়ার হবে। দেখো দেখো হি মাস্ট ওবে হিজ প্যারেন্টস।
তাহলে বন্ধুরা দেখো মাস্ট রয়েছে, মাস্ট যদি থাকে এবং ব্র্যাকেটে তোমাকে দেওয়া থাকে নেগেটিভ, টার্ন ইনটু নেগেটিভ, তখন তুমি সেক্ষেত্রে কি করবে? মাস্টের জায়গায় কি বললাম? ক্যান নট বাট। তাহলে দেখো প্রথমে লিখলাম হি ক্যান নট, মাস্টের জায়গায় ক্যান নট বাট। এবার দেখো ওবে হিজ প্যারেন্টস। এবারে ক্যান নট বাট এর পরবর্তী অপশনাল আমি ক্যান নট হেল্প ব্যবহার করতে পারি। তাহলে হ্যাঁ, হেল্প যদি ব্যবহার করি তখন একটু ভার্বটা চেঞ্জ হবে। হি ক্যান নট হেল্প। এবারে ওবে ভার্ব ছিল মেন ভার্ব, এর সাথে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। ওবেইং, হি ক্যান নট হেল্প ওবেইং হিজ প্যারেন্টস। সে তার পিতামাতাকে না মান্য করে থাকতে পারে না, এটার মানে। ক্যান নট বাট আর ক্যান নট হেল্প এর মানে একটাই, যে সে তার পিতামাতাকে শ্রদ্ধা না করে থাকতে পারে না। অর্থাৎ ক্যান নট বাট বা ক্যান নট হেল্প যদি কোনো সেন্টেন্সে থাকে, না করে থাকতে পারে না এরকম অর্থে ব্যবহৃত হবে। এরপরে আমরা শিখবো কি বন্ধুরা? অল। কি শিখবো? অল। অল মানে আমরা কি জানি? সকলেই বা এভরিওয়ান। অল আর এভরিওয়ান বন্ধুরা একই। দেখো অল আর এভরিওয়ান যে সেন্টেন্সে থাকবে সেখানে আমাদেরকে লিখতে হবে কি? নো ওয়ান। নো ওয়ান লিখতে হবে। এবং ওই সেন্টেন্সে যদি অ্যাডজেক্টিভ থাকে সেই অ্যাডজেক্টিভের অপোজিট, বা যদি অবজেক্টিভ না থাকে তাহলে ভার্বের অপোজিট করতে হবে। আমি ধরো লিখেছি অল মাস্ট সাবমিট টু ডেথ, একটা উদাহরণ। অল মাস্ট সাবমিট টু ডেথ, অল মাস্ট সাবমিট টু ডেথ। দেখো বন্ধুরা মাস্ট ছিল, আমরা কিন্তু ক্যান নট বাট বা ক্যান নট হেল্পও দিতে পারতাম, কিন্তু আমরা এখন যেহেতু অল বা এভরিওয়ান শিখছি, তাহলে আমরা এই নিয়মটাই এখন প্রযোজ্য করব। দেখো অলের জায়গায় কি হবে বন্ধুরা? অলের জায়গায় নো ওয়ান, তাহলে নো ওয়ান। এবারে সাবমিটের বিপরীত করতে হবে এসকেপ, তাহলে নো ওয়ান ক্যান এসকেপ টু ডেথ। দেখো বন্ধুরা সোজা না? তাহলে অলের জায়গায় নো ওয়ান দিতে হবে। এবার যদি এটা কিন্তু আমি কি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করলাম, আবার যদি এটা দেওয়া থাকে নেগেটিভ দেওয়া থাকে তোমাকে অ্যাফার্মেটিভ করতে বলে, তাহলে তার কিন্তু উল্টো নিয়মটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এরপরে দেখো আমরা শিখবো টু। টি ডবল ও টু, আবার টি ও টু, দুটোর উচ্চারণ আলাদা। টু একটা হচ্ছে টু আর একটা টু। দেখো টি ডবল ও টু আর একটা হচ্ছে টি ও টু। কোন সেন্টেন্সে যদি টু আর টু থাকে তাহলে কি করতে হবে? তার একটা উদাহরণ আমি দিই। হি ইজ টু শর্ট টু ক্লাইম্ব আপ দ্য ট্রি। দেখো বন্ধুরা, যে সেন্টেন্সে টি ডবল ও টু থাকবে আবার টি ও টু থাকবে, সেক্ষেত্রে যদি তোমাকে নেগেটিভ করতে বলতে হয়, তোমাকে একটি নিয়ম প্রযোজ্য করতে হবে। কি? সো ডট ডট দ্যাট। দেখো নিয়মটা কি? তাহলে দেখো হি ইজ, টু এর জায়গায় কি লিখবো? সো। তারপরে পড়ে রয়েছে শর্ট, সো শর্ট। এবারে টু এর জায়গায় দ্যাট লাগাতে হবে, দ্যাট। তাহলে হি ইজ সো শর্ট দ্যাট। এরপরে কি করতে হবে? যেই প্রথম সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের কি করতে হবে? আরেকটা প্রোনাউন বসাতে হবে। আর যদি অলরেডি প্রোনাউন থাকে তাহলে সেই প্রোনাউনটা দ্যাট এর পরে বসাতে হবে, তাহলে দ্যাট। এবারে যদি ওই সেন্টেন্সের ভার্বটা কি হয়, আমি এখানে দেখো লিখে দিচ্ছি। ক্যান নট কি হবে? যদি এম ইজ আর এর মধ্যে থাকে বা প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ক্যান নট, আর যদি পাস্ট টেন্স থাকে তাহলে কি হবে? কুড নট। অর্থাৎ ওয়াজ ওয়ার যদি ভার্ব থাকে তাহলে কুড নট, আর যদি এম ইজ আর থাকে তাহলে ক্যান নট। তারপরে কি করতে হবে? তারপরে যে ভার্ব থাকবে বাকিটা লিখতে হবে, ক্লাইম্ব আপ দ্য ট্রি। তাহলে এখানে আমাদের কি হবে বলতো বন্ধুরা? আমাদের ভার্ব কি রয়েছে? ইজ। তাহলে আমাদের কি হবে? ক্যান নট বসাতে হবে। তাহলে হি ক্যান নট ক্লাইম্ব আপ দ্য ট্রি।
সোজা না? দেখো এর পরে ক্যান নট বসিয়েছি, ইজ আছে তাই, আর যদি ওয়াজ থাকতো কুড নট বসাতাম। এরপরে দেখো বন্ধুরা, যদি কোনো সেন্টেন্সে বোথ ডট ডট অ্যান্ড থাকে বা বোথ অ্যান্ড থাকে, এটা টু ছিল, টু ক্ষেত্রে হলো কি সো দ্যাট, আর যদি বোথ ডট ডট অ্যান্ড থাকে তাহলে সেক্ষেত্রে নেগেটিভ করতে হলে কি করতে হবে? দেখো যদি আমি একটা উদাহরণ দিই, দেখো প্রথমে হি ইজ বোথ গুড অ্যান্ড অনেস্ট, সে ভালো এবং সৎ। এক্ষেত্রে যদি নেগেটিভ করতে বলা হয় সেক্ষেত্রে কি করতে হবে? এই বোথের জায়গায় তোমাকে পুট করতে হবে কি নট অনলি, আর এন্ড এর জায়গায় কি পুট করতে হবে বাট অলসো। দেখো বন্ধুরা, তাহলে দেখো এটার অ্যান্সারটা কি হবে? হি ইজ, বোথের জায়গায় কি বললাম নট অনলি, তাহলে নট অনলি গুড, আর এন্ড এর জায়গায় কি বললাম বন্ধুরা বাট অলসো, বাট অলসো অনেস্ট। দেখো যদি কোন সেন্টেন্সে বোথ অ্যান্ড থাকে তাহলে সেই সেন্টেন্সকে ট্রান্সফরমেশন করতে হলে নট অনলি বাট অলসো দিয়ে করতে পারবো। বোথের জায়গায় নট অনলি আর অ্যান্ড এর জায়গায় বাট অলসো ব্যবহার করে আমরা করতে পারবো। এরপরে যদি কোনো সেন্টেন্সে মেনি থাকে, কি থাকে মেনি, অর্থাৎ অনেক অর্থ বোঝায়, MANY মেনি, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে নট এ ফিউ, নট এ ফিউ। দেখো একটা উদাহরণ দিই তাহলে বুঝবে আরো। দেখো হি হ্যাজ মেনি বুকস, তার অনেক বই রয়েছে, তাহলে মেনির জায়গায় কি হবে নট এ ফিউ। তাহলে দেখো অ্যান্সারটা কি হবে, তাহলে হি হ্যাজ নট এ ফিউ বুকস। সোজা দেখো, শুধু মনে রাখতে হবে নিয়ম, মনে যদি একটু রাখতে পারো তাহলেই কিন্তু সব সহজভাবেই করতে পারবে। এরপরে আমাদের লাস্ট নিয়ম আমরা শুনবো, দেখো সেটা হলো কি as soon as যদি কোনো সেন্টেন্সে থাকে সেটাকে নেগেটিভ করতে হলে কি করতে হবে? as soon as, সেটাকে নেগেটিভ করতে হলে এই as soon as এর জায়গায় আমাদেরকে no sooner বসাতে হবে, no sooner had, as soon as এর জায়গায় no sooner had। একটা উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হবে। দেখো as soon as, as soon as মানে যেই মুহূর্তে, as soon as যেই he reached the station, the train departed। দেখো যেই সে স্টেশনে পৌঁছালো ট্রেনটি ছেড়ে চলে গেল। এক্ষেত্রে যদি নেগেটিভ করতে হয় তাহলে কি বললাম as soon as এর জায়গায় আমাদেরকে কি করতে হবে no sooner had। তাহলে দেখো no sooner had, no sooner did ও হয় কিন্তু আমরা no sooner had টাই দেব। তাহলে no sooner had, এবার সাবজেক্ট কি হি, যা আছে তাই হি, তারপর রিচ দ্য স্টেশন। এবার কমা তুলতে হলে বন্ধুরা একটা লিঙ্কার যোগ দিতে হবে দেন, THN, অর্থাৎ এখানে তুমি লিখতে পারো যে কমা উঠিয়ে দেন বসাতে হবে। তাহলে দেন দ্য ট্রেন ডিপার্টেড। তাহলে এই ছিল দেখো বন্ধুরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা বিস্তারিত ক্লাস বা নিয়ম। আশা করি তোমরা সকলেই প্রত্যেকটা নিয়ম নোট ডাউন করেছো এবং ভালোভাবে বুঝতে পেরেছো।
যদি কোনো তোমাদের সংশয় থাকে এই লেসন সম্বন্ধে, তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ।